একটু কথা বলতে চাই। একটি খবর, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, প্রধান উপদেষ্টার একটি মন্তব্য। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভুয়া খবর এবং বিভ্রান্তিকর তথ্য এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ব্যবহার করা হচ্ছে। এই বিপদের বিরুদ্ধে বৈশ্বিকভাবে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। অতিথিদের যুক্ত করে নেব তানভীর হাসান জোহা, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, এবং রিদওয়ানুল ইসলাম, ফ্যাক্ট চেকার, ফ্যাক্ট ওয়াচ। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আজকে যে খবরটা, এই খবরের আসলে ভুক্তভোগী সারা বাংলাদেশে বহু। এমনকি আমরা দেখছি যে নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন বারবার বলছে যে এটা একটা মানে ভয়ঙ্কর রূপ নিতে পারে, বিভ্রান্তিকর তথ্য বা তৈরি করা তথ্য ইত্যাদি। সেই জায়গায় রিদওয়ানুল ইসলাম, মানে কি ধরনের চ্যালেঞ্জ আসলে তৈরি হয়েছে? আমরা একটু যদি পেছন থেকে দেখি, 2024 সালের 5 আগস্টের পর থেকে মিস ইনফরমেশন বা গুজবের আহ, ধরন ধাপে 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 পরিবর্তন হয়ে আসছে, বা ট্রেন্ডের পরিবর্তন হচ্ছে। এক এক সময় এক একটা ট্রেন্ড আসতেছে। যেমন আমরা যদি 2024-এর 5 আগস্টের পরে দেখি, তখন একটা ফরেন ইনফ্লুয়েন্স ছিল মিস ইনফরমেশনের ক্ষেত্রে। এখন আমরা দেখতেছি যতই নির্বাচন ঘনিয়ে আসতেছে, এক্ষেত্রে দেশের দেশের ভিতর থেকেও এখন নানান ধরনের গুজব বা মিসইনফরমেশন তৈরি হচ্ছে। এবং এক্ষেত্রে এই যে সামনে যে নির্বাচনটা, এটা কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশের গত বিগত 3-4টা নির্বাচনের থেকে আলাদা। কারণ এই নির্বাচনে হয়তো আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বা করছে না, কিন্তু আপনার যে অন্যান্য যে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে এটা কি বড় একটি মানে এই নির্বাচনের গুরুত্বটাই আলাদা। এই কারণে দেখা যাচ্ছে, যেহেতু এখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ আছে আওয়ামী লীগ ছাড়া, তো সব রাজনৈতিক দলগুলোই প্রচার প্রচারণায় নিচ্ছে। এখানে এআই এর ব্যবহার হচ্ছে, যেটা বিগত 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনের ক্ষেত্রে আমরা ওভাবে লক্ষ্য করিনি বা আমরা দেখিনি, কিন্তু এটা এখন দেখতে পাচ্ছি যে এআই এর ব্যবহার এবং এটি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। যেমন গত মাস দুয়েক আগেও আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের এআই এর মাধ্যমে আহ নির্বাচনী ক্যাম্পেইন চালাচ্ছে, এক দল আরেক দলের বিরুদ্ধে ক্যাম্পেইন চালাচ্ছে, প্রার্থীর বিরুদ্ধে ক্যাম্পেইন চালাচ্ছে। আবার কখনো কখনো রাজনৈতিক দলগুলো নিজেদের প্রার্থীর পক্ষে এআই দিয়ে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালাচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, এই এআই এর ক্যাম্পেইন আরো বাড়বে। স্বাভাবিক। জি। এছাড়া এছাড়া আবার যেহেতু একটি বড় দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না বা তাদের বিভিন্ন কারণে, তো তাদের সমর্থকরা কিন্তু বসে থাকবে না। তারাও এই নির্বাচনী পরিবেশটাকে আরো আহ মানে এক্স্যাক্টলি, মানে এটাও একটা বিরাট চ্যালেঞ্জ। তানভীর হাসান জোহা, মানে এটা তো আসলে একটা বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছে, এবং নানান মানে দেশগুলো, উন্নত দেশগুলো বিশেষ করে যারা প্রযুক্তিতে খুবই দক্ষতার সঙ্গে ম্যানেজ করে এগুলো, সেই জায়গায় আসলে তারা কিভাবে এটা ম্যানেজ করছে, বা আমাদের আসলে এখন উপায় কি, মানে কোনো কি বলবেন আসলে আপনি? ধন্যবাদ। একটি বিষয় আমি বলতে চাইছি যে মেইন স্ট্রিম জার্নালিজম যখন অ্যাবসেন্ট থাকে, তখন কিন্তু ফেক নিউজের ছড়াছড়িগুলো হয়ে থাকে। তো সুতরাং বাংলাদেশের কিন্তু এই আধারটা বর্তমানে কেটে গিয়েছে। এবং আপনাদের এই অনুষ্ঠানের মতো যদি জাতীয় পর্যায়ে নামকরা টেলিভিশনগুলো ফেক নিউজ এবং রিউমার স্ক্যানার নিয়ে নিয়মিত যদি আয়োজন করে, তাহলে আমার মনে হয় কিছুটা এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাইছি যে তথ্য মন্ত্রণালয়ের অবশ্যই উচিত একটি গভর্নমেন্ট একটি ভেরিফাইড ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন তৈরি করা, যেখানে দিনের আলোচিত ফেক নিউজ গুলোর ব্যাপারে তাদের একটা ডিক্লারেশন থাকবে, যার পিছনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সংযোজিত অ্যালগোরিদম গুলো ইমপ্লিমেন্ট হবে। এই জাতীয় বিষয়ে বাংলাদেশে বিভিন্ন রকমের বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, অনেক রকম গবেষণা আছে। তো সেগুলোকে আসলে যদি আমরা জাতীয় পর্যায়ে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে অটোমেটিকলি স্ক্রলিং করে সোশ্যাল মিডিয়া থেকে আলোচিত নিউজগুলো জেনে পরবর্তীতে সেটাকে ডিটেক্ট করে এআই এমএল এর মাধ্যমে এই সকল সমস্যাগুলোর প্রাথমিক সমাধান হবে বলে আমি মনে করি। কিন্তু শত শত হাজার হাজার সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এরকম
মানে সেগুলো মানুষের কাছে যায় এবং যেভাবে যায় এগুলো খুবই চটকদার হয়, যে কারণে মানুষ আসলে ওগুলো বিশ্বাস করার একটা অভ্যস্ততা তৈরি হয়ে যায় তার মধ্যে। সেই জায়গায় আসলে মানে এরকমভাবে সরকারিভাবে ওইভাবে ইয়ে করা সম্ভব কিনা, সেখানে কতগুলো আসলে স্থান দেয়া যাবে? দেখুন, প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো প্রযুক্তি দিয়ে সমাধান করতে হবে। বাংলাদেশে বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থার কাছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স সফটওয়্যার আছে, যে সফটওয়্যার গুলো কি জাতীয় তথ্য ছড়াচ্ছে শুধুমাত্র সেটা নির্ণয় করতে পারে না, ক্ষেত্র বিশেষে তাদের জিও লোকেশন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারে। এখন সেটি আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। আমরা যদি তথ্য মন্ত্রণালয়ের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ইকুইপমেন্টকে যদি এটা সংযোজিত করতে পারি, তাহলে আমার মনে হয় জাতীয় পর্যায়ে এই জাতীয় বিষয় প্রযুক্তির মাধ্যমে সমাধান করা সম্ভব। যে এটা মানে নির্বাচন কমিশন তাহলে সেখানে কি ধরনের আলাপ হয়? কারণ তারা তো সবচেয়ে বেশি উদ্বিগ্ন, এমনকি আমি প্রধান উপদেষ্টাকেও এটা নিয়ে উদ্বিগ্ন হতে দেখছি। তাহলে মানে তারা এটা 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 করছে না কেন? হ্যাঁ, আসলে যে বিষয়টি হয়েছে সেটি আসলে আমাদের সমন্বয়হীনতার অভাব আমি বলবো। পরিবর্তিত নতুন ভাবে আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসলে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছে, বিভিন্ন রকমের দাবি দাবার মধ্য দিয়ে দৃশ্যমান, কিন্তু নতুন কোনো প্রকল্প নিয়ে এই ফেক নিউজকে মোকাবেলা করার মতো কিন্তু কোনো পরিকল্পনা আমি এখনো পর্যন্ত দেখিনি, জি কিংবা স্টেক হোল্ডারদেরকে ডাকা হয়নি যার সমন্বয়ে এই সকল সমস্যাগুলো আসলে সমাধান করা যেতে পারে। তবে যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী প্রজেক্ট, অ্যাটলিস্ট আপনার 1 থেকে 1.5 বছর লাগবে একটি প্ল্যাটফর্মকে ইস্টাবলিশ করতে জি এবং ডেভেলপ করতে। আসলে সেই সময়টাকে স্বল্প আছে বলে হয়তোবা তারা এই পর্যন্ত এই পর্যায়ে আসতে পারেনি বলে আমার ধারণা। জি। শামসুল আলম লিটন, খুব জি। অল্প সময় আছে আমার হাতে, এটা যদি একটু সামারি করেন তারপরে থ্যাংক ইউ শেষ থ্যাংক করবো ইউ। আসলে। আমার মনে হয় মিস্টার জোহা এবং রিদওয়ান দুজনই চমৎকার বলেছেন, বাট একটা জিনিস হচ্ছে যে দুজনের বক্তব্যের মধ্যে কতগুলো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট এবং কিছু বিপদও আছে, আমি বিপদের গন্ধও পাচ্ছি। প্রথমে আমি ভালো দিকটা যারা বলেছেন যে অ্যাড্রেস করা দরকার, আসলে সমাধান করা নয়, সমাধান আমি কেউই করতে পারবো না। কারণ এই 2020 সালের ইউএস প্রেসিডেন্ট ইলেকশনে কেমব্রিজ অ্যানালিটিকার রোল নিয়ে কথা হয়েছে, যেটা এবং রাশিয়ান বিভিন্ন ধরনের সিস্টেম হ্যাক করে বিভিন্ন কাজ করার কথা এসছে, এবং এরপরে ব্রেক্সিটে যেটা অনেক বেশি আলোচনা হয়েছে, বিলিয়ন ডলার খরচ হয়েছে এগুলোকে ইয়ে করার জন্য। ভোটিং ডিটারমিনেশনে বড় ধরনের ঘাপলা করা হয়েছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এগুলো হিমশিম খাচ্ছে সারা দুনিয়া, এবং ব্যাংকিং সিস্টেম থ্রেটের মুখোমুখি হচ্ছে। তারপরে ইউএসের ইভেন হোয়াইট হাউস, তারপরে 10 ডাউনিং, তাদের সাইটগুলো হ্যাক হচ্ছে, অনেক ধরনের বিপদ হচ্ছে। আমরা যদি ফেক নিউজের কথা বলি অথবা বিশৃঙ্খলা সৃষ্টির কথা বলি, তাহলে সরকার এটা করবে অথবা সরকারি প্রতিষ্ঠান দিয়ে। সবচেয়ে বিপজ্জনক কথা বলেছেন, আমি সরি, আপনার কথাগুলো খুবই সুন্দর হয়েছে জোহা ভাই, যেটি বলেছেন যে হোম মিনিস্ট্রি এবং তথ্য মিনিস্ট্রি মিলে কিছু একটা করা, এটা খুব বিপজ্জনক। কারণ আমরা জানি কিন্তু সরকার কিন্তু কতগুলো রেটরিক আছে, কতগুলো বিশ্বাস আছে, প্রত্যেক একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন। ইভেন এই সরকার নন পলিটিক্যাল হলেও তার কতগুলো পলিটিক্যাল এজেন্ডা আছে। সো তারা যদি স্বরাষ্ট্র আর তথ্য মিলে এই কাজ করে, তাহলে জনগণের সব ধরনের লিবার্টি কিন্তু কম্প্রোমাইজড হয়ে যাবে। এটা কোনো ডেমোক্রেটিক সোসাইটির কথা হতে পারে না। কথাটা হচ্ছে কি, রাজনৈতিক দলের বিরুদ্ধে যেমন 71 সময় বিভিন্ন ফেক পেজ তৈরি হচ্ছে, ফেক এর ভেতরে কিন্তু 10, 20, 30 রকমের ম্যাটেরিয়াল যাচ্ছে। এখন মানুষ তথ্যের অ্যাওয়ারনেসটা লাগবে। তথ্য মন্ত্রণালয় গত 52 বছরে কোনো ভালো কাজ করেছে বলে আমি দেখি নাই, খুব খারাপ কাজ করা ছাড়া, এবং জনগণকে সরকারের মুখোমুখি করে দেওয়া ছাড়া। সো এইসব মন্ত্রণালয়, স্বরাষ্ট্র খুব ইম্পর্টেন্ট কাজ আছে, কিন্তু তথ্যের কোনো কাজ গণতান্ত্রিক সমাজে নাই, এটা অনেক আগে ইনভ্যালিড হয়ে গেছে। জনগণের হাতে এটার শক্তি আছে, যেটি আপনি মোটামুটি দেখতে পাচ্ছেন। অথবা অন্য ফ্যাক্ট চেক সম্পর্কে অ্যাওয়ারনেস যদি করা হয়, যদি 1000, 10, 20,000, 30,000 অথবা সাধারণ মানুষ অথবা থার্ড সেক্টর অর্গানাইজেশন, অ্যাওয়ারনেস অর্গানাইজেশনগুলো, তাহলে তো ওটা তো ওই রিপোর্টের মধ্যেই উড়ে যাবে। এক্স্যাক্টলি। এবং ডেফিনেটলি এটা জনগণের সমস্যা, রাজনৈতিক দলগুলোর সমস্যা, পলিটিক্যাল ইনস্টিটিউশনের সমস্যা, সুপ্রিম কোর্টের সমস্যা অথবা পুলিশের সমস্যা। তাদের যে সাইবার সিকিউরিটি সিস্টেমটাকে অ্যাক্টিভ করতে হবে, তাদের টিমগুলোকে অ্যাক্টিভ করতে হবে। আর পলিটিক্যাল পার্টি যদি তার বিরুদ্ধে প্রোপাগান্ডা সে যদি মোকাবেলা করতে না পারে, তাহলে তার পলিটিক্স করার রাইট করতে আসে, রাইট থাকবে করতে। এক্স্যাক্টলি। সে তাকে প্রোটেক্ট করতে পারে না, সে জনগণকে কি প্রোটেক্ট করবে? জি। শামসুল আলম লিটন, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য 71 জার্নালে। একই সঙ্গে তানভীর হাসান জোহা এবং রিদওয়ানুল ইসলাম, আপনাদেরকেও ধন্যবাদ।